ধোয়া ওঠা চায়ের পেয়ালা হাতে শুক্রবারের এই ছুটির সকালে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে শুভ সকাল এবং স্বাগত। দর্শক, চোখের কি আর দোষ বলুন, যখন আমরা নিজেরাই চোখের যত্ন নিতে অবহেলা করি, ভাবি চলছে তো, দেখছি তো, একটু ঝাপসা ভাব, সেটিও ঠিক হয়ে যাবে। অথচ আমাদের অজান্তেই চোখের ভিতর ধীরে ধীরে বেড়ে উঠছে দৃষ্টিঘাতক সমস্যা, যার শুরুটা হয়তো রেটিনার সমস্যা থেকেও হতে পারে। তাই চোখের সব সমস্যার সম্ভাব্য প্রতিকার এবং পরামর্শ নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করব চোখের রেটিনাল ডিটাচমেন্ট নিয়ে। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট রেটিনা আরওপি ও ফ্যাকো সার্জন ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। ধন্যবাদ আপনাকে। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে কথা বলবো, একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে যে বিষয়টি জানবার রয়েছে সেটি হচ্ছে চোখের রেটিনা। সেটি বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, প্রথমে রেটিনা বোঝার জন্য আমরা একটা ছবির মাধ্যমে একটু বুঝতে পারি। প্রথমে আমার ডান হাতে যে ছবিটা আছে এটা একটা চোখের ভিতরকার ছবি। আপনি যদি বাইরে থেকে দেখেন, প্রথমেই একবারে ডান পাশে যে অংশটুকু আছে যেটাকে আমরা বলছি কর্নিয়া, স্বচ্ছ একটা আবরণ চোখের, যেটা আমরা দেখতে আমাদের চোখের কালো মনে হলেও ভিতরে যে আইরিশটা আছে, আইরিশের রঙের কারণে এটা একটু কালো দেখায়, কিন্তু কর্নিয়াটা অ্যাকচুয়ালি একটু স্বচ্ছ। এই কর্নিয়ার পাশে যেটা আছে স্ক্লেরা, সাদা অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এই সাদা অংশটুকু স্ক্লেরা। আর কর্নিয়ার ভিতরে একটা গ্যাপ থাকে চোখের ভিতরে, এটাকে বলি আমরা অ্যান্টিরিয়র চেম্বার। এখানে কিছু চোখের পানি থাকে। তারপর একটা আবরণ আছে যেটা বলি আমরা আইরিশ সামনের দিক থেকে, আর পিছনে যখন এটা যায় সিলের বডি অ্যান্ড করয়েড। এরপরে সিলিয়ারি বডি, করয়েড আর আইরিশ, এবং এরপর দেখতে পাচ্ছি আমরা লেন্স, হ্যাঁ, মাঝখানে যে অংশটুকু সাদা একটা। এরপর আইরিশের পিছনে যে অংশটুকু সাদা আছে এটাকে আমরা বলি লেন্স। আর লেন্স এবং আইরিশের মাঝখানে একটা গ্যাপ থাকে যেটাকে আমরা বলি পোস্টিরিয়র চেম্বার। এখানে কিছু চোখের পানি থাকে, পানিটা সাধারণত প্রবাহিত হয় পোস্টিরিয়র চেম্বার থেকে অ্যান্টিরিয়র চেম্বারে, তারপর এটার ভিতরে দিয়ে আবার চলে যায়। এরপরে লেন্সের পিছনে যে বড় একটা গ্যাপ আছে এটাকে আমরা বলি ভিট্রিয়াস ক্যাভিটি, যেখানে ভিট্রিয়াস নামক একটা জেলির মতো পদার্থ থাকে। আর এর পিছনে যে পর্দাটা পুরো অংশ চোখ জুড়ে যেটুকু আছে আপনার, যেটা হলুদ অংশ দেখাচ্ছে এখানে, সেটা হচ্ছে রেটিনা। আচ্ছা, তাহলে চোখের আমরা তিনটা কোড দেখতে পাচ্ছি, তিনটা আবরণ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বাইরে যেটা কর্নিয়া স্ক্লেরা, মাঝখানে আছে আইরিশ সিলিয়ারি বডি করয়েড, আর ভিতরের অংশটুকু হচ্ছে রেটিনা। আর বামের যে ছবিটা, রেটিনাকে যদি আমরা মাঝখান থেকে ফোকাস করি, এটা দেখতে এরকম দেখায়, যেটা হচ্ছে আপনার অপটিক নার্ভ দেখা যাচ্ছে, হলুদ একটা অংশ, যেখান থেকে রক্তনালী বের হয়ে রেটিনার পুরো রেটিনাতে ছড়িয়ে পড়েছে। আর মাঝখানে যে অংশটুকু চোখের যে সেন্টার পয়েন্ট, এটাকে আমরা ম্যাকুলা বলি। এই ম্যাকুলা অংশে গিয়ে যখন আলো পড়ে, আলোটা যখন অপটিক নার্ভে যায়, ম্যাকুলা থেকে আপনার ব্রেনে যায়, তখন আমরা দেখতে পাই। নিশ্চয়ই। একেবারে দর্শকদের জন্য যে বিষয়টি জানতে চাই, খালি চোখে কি রেটিনা দেখবার উপায় রয়েছে কিনা, অনেক দর্শক এটি জানতে চায়। অ্যাকচুয়ালি আমরা যখন আপনার চোখে তাকাচ্ছি, আপনার চোখে তাকাচ্ছি, আমি দেখতে পাচ্ছি একটা মাঝখানে একটা কালো আছে, বাইরে একটা সাদা আবরণ আছে, নিশ্চয়ই। আর এছাড়া তো অ্যাকচুয়ালি আর কিছু দেখা যাচ্ছে না। সো খালি চোখে অ্যাকচুয়ালি রেটিনা দেখার কোনো স্কোপ নাই। নিশ্চয়ই। রেটিনাল ডিটাচমেন্ট সেটি বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, রেটিনাল ডিটাচমেন্ট বলতে বোঝাচ্ছে যে রেটিনাটা আমাদের 10টা লেয়ার থাকে রেটিনার মধ্যে। তো রেটিনাটা যেখানে অ্যাটাচমেন্ট থাকে, সোজা কথায় যে অ্যাটাচমেন্ট থেকে ওয়াল থেকে যখন সে সরে যাচ্ছে, ডিটাচড হয়ে যাচ্ছে, সেটাকে বলছি আমরা রেটিনাল ডিটাচমেন্ট। আমরা যদি ছবির মাধ্যমে একটু দেখতে পাই, ডানের যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, এখানে দেখতে পাচ্ছি যে রেটিনাটা করয়েডের সাথে লেগে আছে। এরপরে বামের যে ছবিটা দেখতে পাচ্ছি, উপরের যে অংশটুকু, একটা অংশে রেটিনাটা করয়েড থেকে আলাদা হয়ে ভিতর দিকে চলে আসছে, এটা হচ্ছে রেটিনাল ডিটাচমেন্ট। সাধারণত রেটিনাল ডিটাচমেন্ট এটি কয় ধরনের হয়ে থাকে? আচ্ছা, রেটিনাল ডিটাচমেন্ট আমরা মেডিকেল টার্মে কয়েকটা ভাগ করে থাকি, যেমন আপনার 3টা ভাগে আমরা ভাগ করে থাকি। একটা হচ্ছে আপনার রেগমাটোজেনাস, একটা হচ্ছে আমরা বলি ট্রাকশনাল, আর একটা বলি এক্সুডেটিভ। মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে রেটিনাল ডিটাচমেন্টকে। রেটিনাল ডিটাচমেন্ট এটির পেছনে আসলে কোন কোন কারণগুলো দায়ী? আপনার অনেকগুলো কারণ দায়ী থাকে, তার মধ্যে ইম্পর্টেন্ট যে কারণগুলো আমরা মনে করে থাকি যে হচ্ছে রেটিনাতে কোনো কারণে যদি আপনার কোনো টিয়ার থাকে বা হোল থাকে, সেখান থেকে যে ভিট্রিয়াসের যে পানি থাকে, পানিটা রেটিনার ভিতর গিয়ে ওখানে ভিতর থেকে গিয়ে সেটাকে ডিটাচ করে ফেলতে পারে। এছাড়া কিছু
চোখের কিছু রোগ থাকতে পারে, যেমন মায়োপিয়ার পেশেন্টদের আপনার যেটা হয় রেটিনা ডিজেনারেশন, আমরা বলি ল্যাটিস ডিজেনারেশন। এই রোগ থেকে মাঝে মাঝে দেখা যায় যে কমপ্লিকেশন হিসেবে অনেক সময় রেটিনা ডিটাচমেন্ট হওয়ার একটা ঝুঁকি থাকে। আর একটা হচ্ছে অনেক সময় আঘাতজনিত কারণে রেটিনা ডিটাচমেন্ট হয়। আর চোখের কিছু রোগ আছে, ধরেন আপনার টিউমার জাতীয় কোনো রোগ, সেটার কারণে হতে পারে, বা জন্মগত কিছু ত্রুটির কারণে হতে পারে। আর অনেক সময় আপনার ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, যেটা প্রেশার বেড়ে গিয়ে, অনেক প্রেশার বেড়ে গিয়েও রেটিনা ডিটাচমেন্ট হওয়ার একটা ঝুঁকি আছে। আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি। আচ্ছা, ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, ডানের যে ছবিটা, এটাকে আমরা ট্রাকশনাল রেটিনা ডিটাচমেন্ট। এটা সাধারণত অনেক সময় দেখা যায় ডায়াবেটিক পেশেন্ট, যারা ডায়াবেটিসের একটা রোগ আছে, আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তো ডায়াবেটিক রেটিনোপ্যাথি যখন এন্ড স্টেজে, মানে লেট স্টেজে গিয়ে রেটিনা ডিটাচমেন্ট করতে পারেন, ট্রাকশনাল, যেটা পর্দাকে ট্রেনে ছিঁড়ে ফেলতে পারে। আরেকটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন রেটিনাল টিয়ার, এই ছবিতে টিয়ারটা কারণে যেটা হয় যে টিয়ার অংশ কিন্তু আপনি যে আমাদের ভিট্রাসটা থাকে, ভিট্রাসটা কি হয়, ওই অংশটু ট্রাকশন করে কি হয়, ওখান থেকে রেটিনাটা ছুঁড়ে ফেলতে পারে, তার ওয়াল থেকে রেটিনাটা সামনের দিকে চলে আসতে পারে। নিশ্চয়ই। মায়োপিয়া রোগীদের ক্ষেত্রে অনেক সময় চিকিৎসকরা বলে থাকেন যে রেটিনা পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কেন? মায়োপিয়া পেশেন্টদের যেটা হয়, আমি একটু আগে বলেছিলাম আপনাকে যে মায়োপিয়া পেশেন্টদের সাধারণত কিছু রেটিনাল ডিজেনারেটিভ চেঞ্জ হয়, যেটা হয় আপনার ল্যাটিস ডিজেনারেশন থাকতে পারে। আরেকটা হচ্ছে আপনার অনেক সময় ভিট্রাসের ডিজেনারেশন হয়। আর অনেক সময় আপনার মায়োপিয়া পেশেন্ট অ্যাকচুয়ালি কী হয়, মায়োপিয়াতে যেটা হয়, চোখের যে নর্মালি যে আমাদের স্ট্রাকচার, নর্মালি যে চোখের যে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র যে দূরত্বটা, এটা মায়োপিয়া পেশেন্ট বেশি থাকে। নর্মাল চোখ থেকে মায়োপিয়া পেশেন্টদের চোখটা একটু বড় থাকে। তো বড় হলে কি হবে, যেমন ধরুন একটা বেলুনকে যদি আমি ফুলাই, তার বেলুনের যে আবরণটা, ওয়ালটা আছে, এটা আস্তে আস্তে ফুলতে ফুলতে পাতলা হয়ে যাবে। নিশ্চয়ই। তো সেম টু চোখের ক্ষেত্রেও কিন্তু তাই। তো নর্মালি যে স্ট্রাকচারে থাকার কথা, এই চোখটা যদি বড় হয়, নর্মালি চোখটা বড় হয়, তাহলে তার যে ওয়ালগুলো আছে, সে আপনার স্ক্লেরা বলেন, করয়েড বলেন এবং রেটিনা বলেন, সবগুলো একটি স্ট্রেচের মধ্যে আছে সবসময়। তো তখন কি আপনার সবগুলো পর্দা তার আপনার পাতলা হয়। তো যার ফলে পাতলা হওয়ার কারণে যেটা হয়, আপনার দেখা যায় যে আপনার কোনো কোনো জায়গায় অনেক সময় ছিদ্র থাকে, রেটিনাল টিয়ার বা হোল বলি আমরা। আবার বলি পেরিফেরিতে অনেক সময় রেটিনাল ডিজেনারেশন, যেটা বলছিলাম, সেটা থাকে ল্যাটিস ডিজেনারেশন। ওখান থেকে মাঝে মাঝে আপনার পর্দা ছিঁড়ে যাওয়ার, রেটিনা ছিঁড়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। আবার কিছু কিছু আরও কিছু অনেক রোগগুলো আছে, যেমন পোস্টোস্টাফেলেমা বলি আমরা, কোরিয়েটিনাল অ্যাট্রফি বলি। এবং এই ধরনের রেটিনার আপনার অনেক সময় অপটিক নার্ভেও কিছু চেঞ্জ থাকে, নর্মাল যে স্ট্রাকচার থাকে সেরকম থাকে না, অনেকগুলো পরিবর্তন থাকে মায়োপিয়া পেশেন্টদের। এই যে রেটিনাল ডিজেনারেশনের কথা বলছিলেন, সব ধরনের রেটিনাল ডিজেনারেশনের ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয় কিনা? না, অ্যাকচুয়ালি না, সব ধরনের রেটিনাল ডিজেনারেশন চিকিৎসার প্রয়োজন হয় না। রেটিনাল ডিজেনারেশন বলে আমরা বুঝি ল্যাটিসটা একটু আমরা অনেক সময় চিকিৎসা করে থাকি, যেটা বলি আমরা যাদের ল্যাটিস থাকে, তাদের থেকে যদি 100 জনের ল্যাটিস থাকে, তার মধ্যে লেস দেন 5% কেসে অনেক সময় আপনার রেটিনাল ডিটাচমেন্ট হওয়ার একটা ঝুঁকি থাকে জীবনে যে কোনো এক পর্যায়ে গিয়ে। এই জন্য আমরা যেটা বলি যে আপনার এই ঝুঁকিটা কমানোর জন্য, রেটিনাল ডিটাচমেন্ট ঝুঁকিটা কমানোর জন্য আমরা লেজার করে থাকি। যে যেখানে আপনার লেটিসটা থাকবে, তার চারপাশে লেজার দিয়ে একটা ব্যারেজ লেজার কোড বলি আমরা, যেটা বাদ দিয়ে দিই আর কি, যাতে রেটিনাটা এখান থেকে ছিঁড়ে না যায় পরবর্তীতে। রেটিনা ডিটাচমেন্ট হয়েছে, এটি একজন ব্যক্তি কিভাবে বুঝতে পারবে, অর্থাৎ কি কি লক্ষণ উপসর্গ দেখে তিনি আসলে প্রাথমিকভাবে বুঝতে পারবেন যে রেটিনা ডিটাচমেন্ট হয়েছে? আচ্ছা, এটা যদি আমরা একটু ছবির মাধ্যমে দেখাই, এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি কিছু কথা লেখা আছে, ওয়ার্নিং সাইন অফ রেটিনা ডিটাচমেন্ট। যেমন ডান পাশে লেখা আছে সাডেন ফ্ল্যাশিং অফ লাইট, পেশেন্ট আপনার লাইট ফ্ল্যাশ বলো যে আমার কিছু মনে হচ্ছে একটা লাইট চোখের মধ্যে মারছে, আলো ঝলকানি, যেটা বলে আলো ঝলকানি হচ্ছে। তারপরে কিছু ফ্লোটাস দেখতে পারি, যে অনেক সময় পেশেন্ট বলতে আমি মাছির মতো বা তারা মতো দেখছি, মাঝে মাঝে মাছি ঘুরছে। হ্যাঁ, আবার একটা হতে পারে যে আপনার সাডেন লস অফ ভিশন হতে পারে, সে পুরোপুরি হঠাৎ করে তার চোখের মনে হচ্ছে একটা পর্দা পড়ে গেছে, পর্দা পড়ে সে আর দেখতে পাচ্ছে না। আচ্ছা, নিশ্চয়ই। এই লক্ষণগুলো কি একেবারে শুরু থেকেই আসলে হবে, মানে সেটি সময় অল্প দিনের মধ্যেই হবে নাকি একটি দীর্ঘ সময় লাগবে? না, এটা অ্যাকচুয়ালি এটা হঠাৎ করেই হবে। এটা কোনো আপনার আগে থেকে কোনো মানে সিমটম শো করবে না, হঠাৎ করেই পেশেন্ট কমপ্লেন করবে যে আমি হঠাৎ করেই দেখতে পাচ্ছি না, কোনো ব্যথাও থাকবে না এমন ইভেন আপনার এই ডিটাচমেন্টে। চিকিৎসকের কাছে আসবার পর কি কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে রেটিনা ডিটাচমেন্ট এই বিষয়টি ধরার জন্য? প্রথমেই যে কোনো রোগী আসলে আমরা যেটা করি, প্রথমে সে কতটুকু দেখতে পাচ্ছে সেটা একটু মেজারমেন্ট করি। আমাদের একটা নিয়ম আছে, স্নেলের চার্ট আমরা ব্যবহার করি। পেশেন্টকে আমরা 6 মিটার দূরত্বে বসিয়ে
ওই চার্ট থেকে একটু দূরে বসিয়ে আমরা প্রথমে একটু করে সে খালি চোখে কতটুকু দেখতে পাচ্ছে সেটা মেজার করি। তারপরে আমরা আপনার একটা অটো রিফ্লেক্টর মিটার আছে আমাদের, ওটার মাধ্যমে আপনার তার চোখে যে পাওয়ারটা আসে ওটা দিয়ে গ্লাস দিয়ে কতটুকু উন্নতি করা যাচ্ছে সেটা চেক করি। তারপরে আমরা যে স্লিট ল্যাম্প যেটা আছে যে যন্ত্র, ওই যন্ত্রে বসিয়ে পেশেন্টের চোখটা আমরা পরীক্ষা করে থাকি। দেন আমি যদি মনে করি যে ভিতরে দেখার প্রয়োজন আছে, যেটা আমরা কি করি, একটা ড্রপ আছে আমাদের, যে ড্রপটা দিয়ে আমরা চোখের যে মনিটা পিপিলটা ডাইলেট করে থাকি। তো এটা একটু সময় লাগে, আধা ঘন্টা 1 ঘন্টার মতো সময় লাগে, পেশেন্ট একটু ওয়েট করতে হয়। তো পিপিলটা ডাইলেট হওয়ার পরে আমরা যেটা করি, আমাদের আরেকটা যন্ত্র আছে অপথলমোস্কোপ বলি আমরা, অপথলমোস্কোপ দিয়ে আমরা চোখের ভিতরে যে অংশটুকু আমাদের যে মূলত যেটা দেখা দরকার রেটিনা, সেটা আমরা দেখতে পাই। আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি। জি, ছবি যদি দেখতে পাই আমরা, এই যে ডান হাতের ছবিটা আমরা যেটা করি, আমরা যে অপথলমোস্কোপ দিয়ে যে ছবিটা দেখি আমরা, সেটা হলো এটার ছবি। আমরা নর্মালি এরকম দেখতে পাই, ডান হাতে যে আমাদের অপটিক নার্ভ দেখতে পাচ্ছি, তার থেকে কিছু ভেসেল বের হয়েছে, আর রেটিনাটা এটা মনে হচ্ছে সামনের দিক থেকে এক পাশে নিচের দিকে যে অংশটুকু রেডিশ যেটা আছে, এটা কিন্তু ভালো অংশটুকু। আর যেটু যে হলুদ একটা সামনের দিকে মনে হচ্ছে হলুদ যেটু অংশ দেখা যাচ্ছে, এটা সামনের দিকে চলে আসছে, মানে ভিট্রাস ক্যাভিটি দিকে চলে আসছে, তার ওয়াল থেকে সরে সামনের দিকে চলে আসছে। এটা একটা ছবি, এটা আমরা করি। এটা আমরা যে ফান্ডোস্কোপি একটা মেশিন আছে, এই মেশিনের মাধ্যমে ছবিটা তুলে ডকুমেন্ট হিসেবে আমরা রেখে দিতে পারি। আর একটা হচ্ছে এই যে ছবিটা বা পাশের যে ছবিটা, এটা হচ্ছে চোখের আল্ট্রাসোনোগ্রাফি, যেটাকে আমরা বলি বিএসক্যান। তো বিএসক্যানের মাধ্যমে আমরা চোখের পেশেন্টকে শুয়ে তার একটা যন্ত্র দিয়ে, যে আমরা নর্মাল যে আমরা যে আল্ট্রাসোনোগ্রাফি করি, ওই ধরনের একটা প্রোব দিয়ে, ওই ধরনের মেশিন দিয়ে আমরা চোখের উপর দিয়ে তার এরকম একটা ছবি নিই, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন যে এই অ্যারো মার্ক যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রেটিনা থাকার কথা একবারে ওয়ালের সাথে লাগানো, কিন্তু এটা দেখা যাচ্ছে অ্যারো মার্ক মানে সামনের দিকে চলে আসছে, ওটা ওয়াল থেকে সরে গিয়ে সামনে চলে আসছে। আর যে মাঝখানে যে গ্যাপটা দেখতে, এটা অপটিক নার্ভের মাঝে সে লেগে আছে, বাকিটুকু সামনের দিকে চলে আসছে। নিশ্চয়ই। রেটিনাল ডিটাচমেন্টের এই বিষয়গুলো নিয়ে আমরা আপনার কাছ থেকে আরও শুনবো, চিকিৎসা পদ্ধতি কী কী রয়েছে সেই বিষয়গুলো জানবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। জি দর্শক, ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আজকে আমরা শুনছি চোখের রেটিনাল ডিটাচমেন্ট নিয়ে। সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট রেটিনা আরোপি ও ফ্যাকো সার্জন ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আলোচনার পরবর্তী অংশে ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে, সঙ্গেই থাকবেন। আবারও ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। বিরতির আগে আমরা কথা বলছিলাম চোখের রেটিনাল ডিটাচমেন্ট নিয়ে। আজকের আলোচনায় সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট রেটিনা আরোপি ও ফ্যাকো সার্জন ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ফিরছি আলোচনায়। রেটিনাল ডিটাচমেন্ট এর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? আচ্ছা, রেটিনাল ডিটাচমেন্টের চিকিৎসা পদ্ধতি অ্যাকচুয়ালি একটাই, সেটা হচ্ছে অপারেশন করতে হবে। এখন আমাদের রোগীরা অপারেশন বলতে, চোখের অপারেশন বলতে সাধারণত ছানি অপারেশনকেই ম্যাক্সিমাম বুঝে, কিন্তু আমাদেরকে রোগীকে বুঝাতে হয় যে এটা ছানি অপারেশন, এটা চোখের পর্দা রেটিনা অপারেশন। যেহেতু আপনার রেটিনাতে সমস্যা হয়েছে, এটা রেটিনা অপারেশন করতে হবে। তো রেটিনা অপারেশন করার জন্য আমাদের কিছু স্পেশাল প্রসিডিউর মেনটেন করতে হয়। পেশেন্ট ওটির জন্য ফিট আছে কিনা সেই জন্য আমরা কিছু ইনভেস্টিগেশন করে থাকি, কিছু রক্ত পরীক্ষা করে থাকি, ইসিজি করে থাকি, একটা বুকের এক্স রে করার প্রয়োজন হতে পারে। এরপর আমরা পেশেন্টকে যেটা করি, ওটিতে নিয়ে গিয়ে চোখটা অবশ করে নিতে হয়, একটা ইঞ্জেকশন দিয়ে, লোকাল ইঞ্জেকশন দিয়ে চোখটা অবশ করি না। সাধারণত আমরা পুরোপুরি অবশ করি, অজ্ঞান করি না। নর্মালি বাচ্চাদের ক্ষেত্রে অজ্ঞান করতে হয়, বড়দের ক্ষেত্রে অজ্ঞান করার প্রয়োজন হয়। জাস্ট চোখটাকে অবশ করে নিই আমরা একটা ইঞ্জেকশন দিয়ে। এরপর আমাদের একটা স্পেশাল যন্ত্র আছে, মাইক্রোস্কোপ আছে, ওই যন্ত্র দিয়ে, মাইক্রোস্কোপ দিয়ে আমরা রেটিনা অপারেশন করে প্রথমে 3 জায়গায় 3টা ছিদ্র করে সুই জাতীয় কিছু আমাদের এলিমেন্টস থাকে, এগুলো আমরা দিয়ে ভিতরে যাই, মাইক্রোস্কোপ দিয়ে দেখি আমরা, লাইট থাকে আমাদের, খুব ছোট একটা লাইট থাকে, ওটা দিয়ে দেখি ওখানে যে ভিট্রিয়াস ক্যাভিটিতে গিয়ে আমরা প্রথমে ভিট্রিয়াসটা বের করে থাকি, যেটা ভিট্রেক্টমি বলি। তারপরে যেখান দিয়ে আপনার যে কারণে রেটিনাটা ছিঁড়ে গিয়েছে, যেখানে কোনো আমরা টিয়ার হোল থাকলে সেখান থেকে ভিতরে যে ফ্লুইডটা আছে এটা বের করে নিয়ে এসে প্রথমে একটা এয়ার দিয়ে সেটাকে ওয়ালের সাথে অ্যাটাচ করা হয়। তারপর আমরা একটা তেল দিয়ে রাখি, আমরা বলি আপনার সিলিকন অয়েল, এই ভিতরে দিয়ে
তারপর আমরা এটা অপারেশনটা ক্লোজ করে দিই। অপারেশনের সময় যে তেলটি ব্যবহার করা হচ্ছে সেটি কি আসলে পরবর্তীতে আবার বের করতে হয় কিনা? আমরা যখন পেশেন্টকে কাউন্সেলিং করি তখন কিন্তু আমরা বলে দিই যে আপনার পর্দাটা ছিঁড়ে গিয়েছে, এটা 8 জন অপারেশন করতে হবে এবং অপারেশন সাধারণত 2 বার লাগে। প্রথম অবস্থায় আমি অপারেশন করে আপনার ভিতরে একটা তেল দিয়ে দিব এবং পরবর্তী প্রতি মাসে আমরা ফলো আপ করবো এবং সব কিছু ভালো থাকলে 3-4 মাস পরে আমরা এই তেলটা আবার বের করে নিব আর একটা অপারেশন করে। তো এই ক্ষেত্রে আমাদের তাহলে 2টা অপারেশন করতে হয়। তেলটা যদি আমরা দীর্ঘদিন রেখে দিই, যেটা হয় তেলে যে কোনো কিছুর একটা মেয়াদ থাকে, তেলটা অনেক সময় গিয়ে আপনার এটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গিয়ে আপনার তেলটা আমাদের যে আমি প্রথম যে ছবিটা আপনাকে দেখিয়েছিলাম যে আমাদের ভিট্রাস ক্যাভিটিতে আমরা তেলটা দিলাম ভিট্রাস ক্যাভিটিতে, তো এটা তো সামনের দিকে লেন্স থাকে, পিছনে রেটিনা থাকে, তো লেন্সের সামনে যে পোস্টিরিয়র চেম্বার, তারপর আইরিশ থাকে, তারপর অ্যান্টেরিয়র চেম্বার। তো তেলটা হয় কি অনেক সময় আপনার যে ভিট্রাস ক্যাভিটি থেকে সামনের দিকে চলে আসে, অ্যান্টেরিয়র চেম্বারে চলে আসে। হ্যাঁ, তো অ্যান্টেরিয়র চেম্বারে হয় কি আমাদের যে চোখের যে পানি যেগুলো আছে, পানি প্রবাহিত হওয়ার যে পথগুলো আছে, সেই অ্যান্টেরিয়র চেম্বারে এসে ওই পানি প্রবাহিত হওয়ার যে পথটা একসীমা যে ওয়েতে প্রবাহিত হয়, সেই পথটাকে সে ব্লক করে দেয়। তো ব্লক করলে যেটা সমস্যাটা হয় আপনার চোখের প্রেশার বেড়ে যায়। আমরা প্রায়শই আসলে অনেকে ছানি অপারেশন করতে দেখি। ছানি অপারেশনের পর রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে কিনা? ছানি অপারেশনের পরে সাধারণত রেটিনাল ডিটাচমেন্ট হয় না, কারণ আমরা তো ছানি অপারেশন প্রতিদিনই করছি, অনেক করছি, বাট কমপ্লিকেশন তো হচ্ছে না। বাট যেটা হয় কি মাঝে মধ্যে 2-1টা কেস মাঝে মাঝে পাওয়া যায়। আপনি 100টা কেস করলে 0.1-2% কেসে সময় হতে পারে যে রেটিনার ডিটাচমেন্ট হতে পারে। কেন হতে পারে যদি আমি বলি, আমরা ছানি অপারেশনতে কী করি, আমাদের লেন্সটা তো এরকম থাকে। ছানি অপারেশন তার প্রথমে আমরা যে তার যে অ্যান্টেরিয়র ক্যাপসুল বলি ওটাকে আমরা কেটে লেন্সের ভিতরে যে প্রোডাক্টগুলো থাকে, কর্টেক্স, নিউক্লিয়াস থাকে, সেগুলো আমরা বের করে থাকি এবং পিছনে যে আবরণটা সেটা আমরা রেখে দিই। তখন আপনি একটা লেন্সটাকে যদি আমরা ভিতরে যে প্রোডাক্টটা যদি বের করে দিই, তাহলে কী হয়, সে একটু যে পোস্টিরিয়র যে ক্যাপসুলটা থাকে সে একটু সামনের দিকে আসে। তো তার পিছনে থাকে ভিট্রিয়াস। তো ভিট্রাসটা কিন্তু রেটিনার সাথে লাগানো থাকে, বিভিন্ন জায়গায় অ্যাটাচমেন্ট থাকে। হ্যাঁ, তো যখন এটা সামনের দিকে একটু চাপ দিবে, ও ভিট্রাসটা কিন্তু পিছনে একটু ট্রাকশন দিতে পারে কারো কারো ক্ষেত্রে। তো আমরা যদি বলি বয়স হয়ে গেলে যেটা হয় আমাদের একটা আমরা বলি পিবিডি হয়, পোস্টিভ ডিটাচমেন্ট হয়। তো পিবিডি যদি কমপ্লিট থাকে আমাদের সমস্যা নেই। যদি ইনকমপ্লিট পিবিডি থাকে, যে ভিট্রাসটা রেটিনার কোনো অংশে জোড়া লেগে আছে, একটা অংশ সামনের দিকে আছে কিন্তু আরেকটা অংশ জোড়া লেগে আছে, তখন এই ক্ষেত্রে হবে কি সে একটু ট্রাকশন দিয়ে ওই রেটিনাটাকে ডিটাচমেন্ট করতে পারে। প্রেগন্যান্সি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়টিতে আসলে রেটিনাল ডিটাচমেন্টের কোনো ঝুঁকি রয়েছে কিনা? প্রেগনেন্সিতে তো অ্যাকচুয়ালি রেটিনাল ডিটাচমেন্টের নর্মালি ঝুঁকি থাকে না। কোনো কোনো পেশেন্টের দেখা যায় যে প্রেগনেন্সির সময় হঠাৎ করে প্রেশার বেড়ে যায়, ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। আবার অনেক সময় যে আপনার গর্ভবতী অবস্থায় আপনার খিঁচুনি হয়, যেটিকে আমরা বলি অ্যাক্লামশিয়া। তো এই ধরনের পেশেন্টের একটা ঝুঁকি আছে। আচ্ছা, এক্সিকিউটিভ রেটিনাল ডিটাচমেন্ট যেটা আমরা বলে থাকি সেটা হওয়ার ঝুঁকি আছে, যাদের খুব হাই প্রেশার থাকবে ডিউরিং প্রেগনেন্সি। স্তন ক্যান্সার যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে আসলে রেটিনাল ডিটাচমেন্টের ঝুঁকি রয়েছে কিনা? ক্যান্সার তো অ্যাকচুয়ালি ক্যান্সার যে কোনো শরীরে যে কোনো জায়গায় একটা ক্যান্সার হলে সেটা আমরা বলি যে সেটা এক জায়গাতে এক জায়গায় ছড়াতে পারে। আপনি জানেন নিশ্চয়ই, এটা বিভিন্ন ওয়েতে রক্তের মাধ্যমে ছড়ায়, লিম্ফেটিক সিস্টেমে ছড়ায়, বিভিন্ন ক্যাভিটিসের মাধ্যমে ছড়ায়। তো সেই স্তনে যদি কোনো ক্যান্সার হয়, সেই রক্তের মাধ্যমে কিন্তু সেটা চোখে সেই ক্যান্সারটা ছড়িয়ে চোখে কিন্তু আপনার রেটিনাল ডিটাচমেন্ট বা ক্যান্সারও ছড়িয়ে যেতে পারে। রেটিনাল ডিটাচমেন্টের সমস্যা নিয়ে যারা ঢাকা আই কেয়ার হসপিটালে আসবেন, রোগীদের আসলে প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে যে বিশ্বমানের চিকিৎসা সেবা ঢাকা আই কেয়ার হসপিটালে তারা পাবেন কিনা? ঢাকা আই কেয়ার হসপিটালে আমাদের সকল ব্যবস্থা রয়েছে। একজন রোগী যখন আসে তখন আমরা প্রথমেই যেটা করে থাকি, পেশেন্টকে আমাদের যে প্রাইমারি চেক আপ সেটা করে থাকি। করার পরে তার হিস্ট্রি নেওয়া হয়। হিস্ট্রি নিয়ে প্রথমে আমরা একবার দেখে থাকি, দেখার পরে আপনার যেটা হয় আমরা যেটা পেশেন্টকে ড্রপ দিই, আবার 1 ঘন্টা আধা ঘন্টা পরে আবার চেক করি। চেক করার পরে আপনার যে যদি কোনো ইনভেস্টিগেশন দরকার হয়, যেমন আমি বলেছিলাম যে আপনার ফান্ডোস্কোপি মেশিন আছে আমাদের, সেটার মধ্যে একটা ছবি তুলতে পারি, রেটিনার ছবি তুলতে পারি। এরপর আমাদের যে বি স্ক্যান যেটা বললাম চোখের আলট্রাসোনোগ্রাফি, সেই মেশিনটাও আছে, সেটা দিয়ে আমরা বি স্ক্যানটা করে আমরা যে ডায়াগনোসিসটা কনফার্ম করার পরে পেশেন্টকে আমরা কাউন্সেলিং করি। করার পরে আমরা যেটা করি আপনার
পেশেন্টকে অপারেশনের জন্য প্রস্তুত করি। আরও যদি ইনভেস্টিগেশন করার প্রয়োজন সেগুলো আমরা করে রোগীকে অপারেশনে প্রস্তুত করি। এবং অপারেশনে আমাদের যে অত্যাধুনিক মেশিন যেগুলো পৃথিবীতে যেগুলো ইউজ হচ্ছে উন্নত বিশ্বে, সেগুলো আমাদের মেশিনগুলো আছে, সেইগুলো মেশিন দিয়ে আমরা অপারেশন করি। এবং অপারেশনের পরবর্তী যে ফলো আপের যে বিষয়টুকু থাকে সেটা আমরা রোগীকে যেটা হয় আপনার প্রথমে অপারেশনের পরের দিন একবার দেখি, তারপর পেশেন্টকে আবার 7 দিন পরে আসতে বলি, সব কিছু ঠিক থাকলে আবার 1 মাস পরে ফলো আপ করি। এছাড়াও আমাদের যদি কোনো কমপ্লিকেশন বা আদার্স কোনো ম্যানেজমেন্ট দরকার হয়, শুধু রেটিনার না, আমাদের যে ক্যাটারাক্ট ডিপার্টমেন্ট বলেন, গ্লুকোমা ডিপার্টমেন্ট বলেন, বা রিফ্র্যাক্টিভ সার্জারি বা পেডিয়াট্রিক্স, সকল ব্যবস্থা আছে বাংলাদেশের সকল হসপিটালে। বিশেষ করে আপনার ঢাকার বাইরে কিন্তু রেটিন ডিপার্টমেন্ট ম্যাক্সিমাম জায়গাতেই নেই। এবং অনেক সময় দেখা যায় যে পরীক্ষা নিরীক্ষার বিষয়টুকু যেহেতু একটু অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ, আমাদের যে রেটিনার যে মেশিনগুলো আছে এগুলো একটু এক্সপেন্সিভ, এটা সকল জায়গায় থাকতে পারে না বা থাকে না। তো ঢাকা একেরে আপনার সব ধরনের মেশিন আমাদের রেটিনার জন্য যে ওসিটি মেশিন আছে বা এফএপি আমরা বলি, চোখের রেটিনার অ্যাঞ্জিওগ্রামের বিষয়টুকু যেটা আছে সেটা আমরা এনশিওর করতে পারছি। আমাদের আজকের এই আলোচনা থেকে ঢাকা আই কেয়ারের উপর রোগীদের যে আস্থার জায়গা সেটি নিশ্চয়ই আগের চেয়ে অনেক বেশি সুদৃঢ় হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, চোখের রেটিনাল ডিটাচমেন্ট থেকে পরিত্রাণ বা চিকিৎসা নিয়ে এতটা সময় আমরা যে আলোচনা করেছি সেটি যদি আপনারা মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে নিশ্চয়ই এটিও জেনেছেন যে চোখের যে কোনো সমস্যায় সঠিক চিকিৎসাটি নিতে হলে আমাদের একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে যতটা দ্রুত সম্ভব। কোনো কারণেই কোনোভাবেই বিলম্ব করা যাবে না বা নিজে নিজে চিকিৎসা করা যাবে না। যদি সঠিক সময়ে চিকিৎসা করা যায় তবে চোখের রেটিনাজনিত দৃষ্টি সমস্যা থেকে আমরা বাঁচব এবং বাঁচবে আমাদের চোখও। সবশেষে সবার জন্য সুস্থ চোখ, স্বচ্ছ দৃষ্টির প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা।